গত ২৬শে মার্চ স্বাধীনতা দিবসে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে গিয়ে আটক হন বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের নেতা শিমু আক্তার বৃষ্টি ওরফে মিষ্টি সুভাষ সহ আরও কয়েকজন। তাদেরকে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দেওয়া হয়েছে এবং ২ দিন করে রিমান্ড দেওয়া হয়েছে। আমাদের নিশ্চয়ই বুঝতে বাকি নেই যে তাদের অপরাধটা আসলে কী। হ্যাঁ, আওয়ামী লীগ করার অপরাধ। আওয়ামী লীগ করার অপরাধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা, ২ দিন রিমান্ড। ভাবতে পারছেন? বাংলাদেশ, আওয়ামী লীগ করা এই বাংলাদেশে অপরাধ। আপনার সাথে ন্যায় হয়েছে কিনা অন্যায় হয়েছে কিনা সে ব্যাপারে কিছু বলেন। মানে আপনার সাথে বঙ্গবন্ধুর একটা স্বাধীনতা দিবস পালন করতে গিয়েছি, স্বাধীনতা শ্রদ্ধা জানাতে গিয়েছি, সেখানে আমাকে মামলা দিয়েছে এবং রিমান্ড দিয়েছে। অন্যায় না, আমি বাংলাদেশের সাধারণ নাগরিক হিসাবে হাত ধরে বাংলাদেশের নাম হয়েছে। আওয়ামী লীগ মানেই বাংলাদেশ, আওয়ামী লীগের নাম ছাড়া বাংলাদেশ। বঙ্গবন্ধুর একটাকে বাংলাদেশ স্বাধীন হয়েছে। বঙ্গবন্ধু যদি বাংলাদেশ না দিতেন তাহলে আজকের এই বাংলাদেশ আপনারা দিতেন না। সেই বঙ্গবন্ধুর পক্ষ থেকে আমি বলতে চাচ্ছি, তাই আমি অপরাধী। আমি আজকে আমাকে টেনে হিস্ট্রে পুলিশ আমাকে আটকে রাখছে। তার মানে এই যে বঙ্গবন্ধু বাংলাদেশকে তারা বিশ্বাস করে না, তারা বাংলাদেশি না, তারা পাকিস্তানি, তারা অন্য দেশের। স্বাধীনতা দিবস, বিজয় দিবস, আরও কত জাতীয় দিবস আসে যায় এবং আমরা এই প্রহসনগুলো দেখি। যেই বাংলাদেশের সৃষ্টি করেছে, জন্ম দিয়েছে আওয়ামী লীগ, যেই বাংলাদেশের বেশিরভাগ মানুষ আওয়ামী লীগকে সমর্থন করে, সেই বাংলাদেশে আওয়ামী লীগ নিষিদ্ধ। শুধু নিষিদ্ধই নয়, কেউ যদি আমাদের মহান নেতা, এই বাংলাদেশের জন্মদাতা, বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ধারণ করতে যান, তাহলেই তিনি অপরাধী হিসেবে চিহ্নিত হচ্ছেন। আওয়ামী লীগের কর্মী সমর্থকদের বলা হচ্ছে ফ্যাসিস্ট। ফ্যাসিস্ট কে? একটু যদি ভাবেন বুঝতে পারবেন এই টার্ম ব্যবহারের উদ্দেশ্যটা কি। গ্রামগঞ্জে যখন আওয়ামী লীগের কর্মী সমর্থকদের ফ্যাসিস্ট বলা হয়, তখন স্বাভাবিকভাবেই ভরকে যান যে ফ্যাসিস্টটা আবার কি, নিশ্চয়ই কিছু একটা। ফ্যাসিস্টের সহজ সংজ্ঞা হচ্ছে একনায়কতন্ত্রে বিশ্বাস করে, ভিন্নমত সহ্য করতে পারে না, বা রাষ্ট্র কোনো একজন নেতাকে সর্বোচ্চ মনে করে, গণতন্ত্র, মানবাধিকার, মত প্রকাশের স্বাধীনতা দমন করে এবং প্রায়ই উঠতে বসতে জাতীয়তাবাদকে অতিরঞ্জিতভাবে ব্যবহার করে, প্রয়োগ করে। শেখ হাসিনা বা তার দল আওয়ামী লীগ এর কোনটি করেছেন? আবার বাংলাদেশে অন্যান্য রাজনৈতিক দল এর চেয়ে বেটার কিভাবে? আমাকে তো অ্যাপেল টু অ্যাপেল কম্পেয়ার করতে হবে। আমেরিকান কনস্টিটিউশনে নিশ্চয়ই আমার বাংলাদেশ চলবে না, এমনকি ভারতের সাথেও বাংলাদেশের তুলনা চলবে না। তার প্রমাণ তো আমরা দেখতেই পাচ্ছি। তারেক রহমান ক্ষমতায়, কিভাবে দেশ চলছে দেখতে পাচ্ছেন না? যেই লোক পাকিস্তানের জন্য দরদ, পাকিস্তানের পক্ষে কথা বলে, তাকে বাংলার বন্ধু না বলে কি বলা যায়? পাক বন্ধু। আমার প্রশ্ন হচ্ছে, যখন আওয়ামী লীগের কর্মী সমর্থকদের ফ্যাসিস্ট বলা হয়, শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলা হয়, তারা কি উত্তর দেন? দুঃখজনক হলো সত্য, তারা উত্তর দেন না। প্রমাণ করতে ব্যস্ত হয়ে যান যে আমি ফ্যাসিস্ট না, আমি বাকশাল না, আমি হিন্দু না। আওয়ামী লীগ এতই শক্তিশালী একটা দল এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এতই বিশাল যে তার বিশালত্বের কাছে সব কিছু তুচ্ছ। বিএনপিকে সেই জিয়াউর রহমানের আমল থেকে, যদিও জিয়াউর রহমান নিজে কখনো স্বাধীনতার ঘোষক হিসেবে নিজেকে দাবি করেনি, থ্যাংক ইউ তাকে, সেই জিয়াউর রহমানের বিএনপি মানে একটা ক্লাব, তারা কখনো এককভাবে ক্ষমতায় যেতে পারে না। তাদের এই দুই জামাতি ফামাতি, এই ধরনের রাজাকার, আলবদর, আলশামস নিয়ে ক্ষমতায় যেতে হয়। কারণ ওই যে বললাম শুরুতে, আওয়ামী লীগের ভোট বাংলাদেশে অন্য যে কোনো দলের চেয়ে বেশি। তো সেই বিএনপির সকল চেষ্টার মূলে দেখবেন যে বঙ্গবন্ধুকে তুচ্ছতাচ্ছিল্য করা, আওয়ামী লীগের সমালোচনা না করে বরং বিভিন্ন গুজব ছড়ানো, এবং আওয়ামী লীগ সেই গুজবে কিন্তু পড়ে। এটা আওয়ামী লীগের বিপর্যয়ের অন্যতম বড় কারণ বলে আমি মনে করি। ছাত্রজীবনে আমি যখন খুব অল্প সময় ছাত্রলীগ করেছি, কর্মী, সাধারণ কর্মী, মাঝখানে পেছনে থাকতাম, নেতা কোনোদিন ছিলাম না, কোনোদিন হবও না, কোনোদিন রাজনীতি করব না। তো
মানে এই যে মুক্তিযুদ্ধ, আওয়ামী লীগের এই দুঃসময়ে তাদের অধিকার নিয়ে কথা বলতে গেলে অনেক আওয়ামী লীগারই মনে করে আমি ওদের সামনে মেম্বার ইলেকশন করব না, চেয়ারম্যান না, আবার মন্ত্রী ভেবে ফেলেছে কে জানে। তো দেখেন, আমি যখন ছাত্রলীগ করেছি তখন আমাদের প্রতিপক্ষ ছাত্রদল বা শিবির তারা তখন ট্যাগ দিত এই বাকশালী বলে, এবং আমার সহপাঠীরা বা ছাত্রলীগের অন্যান্য লিডাররা তারা এটা প্রমাণে ব্যস্ত থাকতেন যে না না আমরা বাকশালী না, বাকশাল যেমন একটা খুব অপরাধ। এই যে বাকশাল বা এর আগে আওয়ামী লীগ 1970-এর নির্বাচনে এই যে ব্যাপক জয় পাওয়া, বঙ্গবন্ধুকে ক্ষমতা দিতে অস্বীকৃতি জানানো পাকিজরা, এরপরে আমাদের গণমানুষের উপরে তারা যেভাবে হামলা চালিয়েছিল, সেই হামলার বৈধতা হিসেবে নিয়ে এসেছিল কিন্তু যে আওয়ামী লীগ হিন্দুর দল। আপনি যদি 1980-র দশকে জন্মে থাকেন বা 90, একটা জিনিস খেয়াল করেছেন নির্বাচনের সময় যে শেখ হাসিনাকে ব্লেম দেওয়ার চেষ্টা হতো যে শেখ হাসিনার মাথায় তিলক, শেখ হাসিনা হিন্দু, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম নাকি কি দেবাশিস চক্রবর্তী। এই মিথ্যা, নির্লজ্জ মিথ্যা গুজবের আশ্রয় কিন্তু এখন নিচ্ছে না এই দলগুলো, এগুলো অনেক আগের। ভারতে আপনি যদি কোনো অনুষ্ঠানে যান আপনাকে তিলক দিতে পারে, বা এক ধরনের মাফলারের মতো, মানে বোঝার জন্য বলছি, আমাদের দেশে এই সম্মাননার ইয়েটি নেই। তো এগুলো কেউ পরিয়ে দিলে এর মানে আপনাকে হিন্দু বানিয়ে ফেলছে না, হিন্দু হওয়া যায় না। শাস্ত্র অনুযায়ী হিন্দু আপনি হইতে পারবেন না। এখন যদিও কিছু নব্য ওই লাভ জেহাদি টাইপের গেরুয়া জিহাদি আছে, তারা গারো আপসি কি যেন করে, এবং হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে এরকম কোনো টেন্ডেন্সি নেই যে আপনাকে হিন্দু বানাবে। না, এইটা আব্রাহামিক রিলিজিয়নে হয়, সেমিটিক রিলিজিয়নে। খ্রিস্টানরা এই চেষ্টা করে, মুসলিমরা এই চেষ্টা করে, আবার ইহুদিদের এই জন্মগতভাবে ইহুদি হতে হয়। তো আওয়ামী লীগের বিরুদ্ধে এই বদনামগুলো যতবার এসেছে, মুক্তিযোদ্ধাদেরকে যখন মালাউন বলা হয়েছে, হিন্দুর দালাল বলা হয়েছে, তখন অনেক মুক্তিযোদ্ধাকেও দেখেছি নিজেকে একটু বেশি মুসলিম প্রমাণে। এই গত টার্মে দেখেন আওয়ামী লীগের 16 বছরে তারা হেফাজতকে কোলে তুলেছে, অন্যান্য ইসলামিক সন্ত্রাসী যেগুলো ওই যে চরমনাই ফরমনাই সব কটাকে কাছে টেনে নিয়েছিল, পাচ্ছে না তারা আবার আওয়ামী লীগকে হিন্দু ট্যাগ দেয়, মুসলমান হওয়ার চেষ্টা করেছিল। আওয়ামী লীগের কাজ মুসলমান হওয়া নয়। মহান মুক্তিযুদ্ধে হিন্দু ট্যাগ দেওয়া হয়েছিল, তখন মুক্তিযোদ্ধাদের কাজ ছিল না বেশি বেশি করে ধর্ম ইয়ে করা। পাকিস্তানিরা আমাদেরকে জালি মুসলিম বলেছিল, কালো বেটে এগুলো বলেছিল। আমাদের প্রমাণ করার দরকার নাই যে আমি সাদা, আমি লম্বা। কিছু জিনিস বদলানো যায় না, বদলাতে হয়ও না। আপনার গায়ের চামড়া যা আছে ওইটাই আপনি, আপনার হাইট যা আছে ওইটাই আপনি। বড়জোর আপনি বৃদ্ধি করার জন্য কলিকাতা হারবাল খাইতে পারেন, এগুলো অনেকেই চেষ্টা করেন, এতে কোনো লাভ হয় না। বোঝার চেষ্টা করেন, আপনি যা আপনি তা। আপনাকে কে হিন্দু বললো কে খ্রিস্টান বললো তাতে কি যায় আসে? এই যে আচ্ছা আমি বাকশালী না, বাকশাল কত চমৎকার একটা কনসেপ্ট ছিল। আওয়ামী লীগের কোনো নেতাকর্মী এই বিষয়ে কথা তো বলেইনি, এর সৌন্দর্য, এর বিশালতা তুলে তো ধরেইনি, বরং গা বাচ্চাতে ব্যস্ত ছিল। আমরা এই প্রজন্মের কিছু তরুণ যুব বাকশাল নিয়ে পড়াশোনা করছি, এবং সামনে ভিডিও আসবে, 13-14 পর্বের হবে এটি হয়তো, বা একটু কমও হতে পারে। কিন্তু বাকশাল কি, কিভাবে, কেন প্রয়োজন ছিল, এবং এর বিশালত্ব কোথায় কোথায় সব তুলে ধরব, এবং এটি আমি কথা দিচ্ছি। এই চেনগুলো খেয়াল করেন, আগে ছিল আওয়ামী লীগ মানে হিন্দু, তারপরে আসলো বাকশালী, তারপরে এই গত 16 বছরের ক্ষমতা। এই ক্ষমতায় কেন আওয়ামী লীগ ছিল, কেন বিএনপি তাদের রাজনৈতিক অধিকার আদায় করে নিতে পারেনি, এই দোষ আওয়ামী লীগের। আওয়ামী লীগ হয়ে গেল ফ্যাসিস্ট, এবং আওয়ামী লীগের নেতা কর্মী নিজেকে এটা প্রমাণে ব্যস্ত যে আমরা ফ্যাসিস্ট না। ফ্যাসিজমের সংজ্ঞা কি তাও বললাম। স্বৈরাচার আবার আর ফ্যাসিস্ট অনেকে এক করে ফেলে, স্বৈরাচার আর ফ্যাসিস্ট এক না, অনেকটা মিল আছে অনেক দিক থেকে, আবার বিশাল বেমিলও আছে, সেদিকে আর না যাই। আপনাকে স্বৈরাচারী বলল, মালাউন বলল, কি হিন্দু বলল, কি খ্রিস্টান বলল, এতে কিচ্ছু যায় আসে না। আপনার প্রতিপক্ষ যারা, মানে জামাতকে আমি কখনোই মনে করি না কোনো মানুষ প্রতিপক্ষ মনে করবে, কারণ আপনি তো রাজনীতিতে বাঘকে বা ছাগলকে প্রতিপক্ষ মানবেন না, কারণ তার মানে সে অন্য গোত্রের, অন্য জিনিস, তার সাথে মানে অ্যাপল টু অ্যাপল কম্পেয়ার করা যাবে না। তো জামাত কি, ওরা তো বাংলাদেশের নাগরিকই না, ওরা তো মানুষই না, এবং অন্য কোনো প্রাণীও না। ওদের চেয়ে পৃথিবীর নর্দমার কীটা উত্তম। তো জামাত বাদ দিয়ে অন্যান্য যারা আছে অন্ততপক্ষে মুক্তিযুদ্ধকে কাগজে কলমেও স্বীকার করে, তো তাদেরকে যদি প্রতিপক্ষ
মনে করেন এবং জবাব দিতে চান, তাহলে কে ফ্যাসিস্ট বলল, কে আপনার হিন্দু বলল, কে আপনাকে বাকশালী বলল, এতে কিছু যায় আসে না। আওয়ামী লীগ সমৃদ্ধ একটা দল। দুঃখজনক হলো সত্য, আওয়ামী লীগের সেই সৌন্দর্য, সেই ইতিহাস আওয়ামী লীগের লোকজন ধারণ করেন না। করলে এই অবস্থা হতো। শেখ হাসিনা ফ্যাসিস্ট হলে, ব্যক্তিকেন্দ্রিক হলে, তাহলে তো তিনি এমন একটা বিশাল আমব্রেলা তৈরি করতেন যেখানে এই এখনো মানে হিটলারের মতো ফ্যাসিস্ট, অনেক নাম আছে ফ্যাসিস্টদের, অনেক নাম বলা যাবে, তো সে তার উৎকৃষ্ট উদাহরণ হিটলার। তো হিটলার কবে মরেছে এখন পর্যন্ত তার ওরকম শক্তপোক্ত টিম মেম্বার পাওয়া যায় যারা এখনও তাকে ডিফেন্ড করে যায়। শেখ হাসিনাকে ডিফেন্ড করার তো লোকই নাই। উনি একটু প্রশংসা পেলে গলে গিয়ে এই ওয়াকারের মতো একটা গাদ্দারকে সেনাপ্রধান বানিয়েছেন। আপনি খেয়াল করে দেখেন, চুপ্পুর মতো একটা লোককে প্রেসিডেন্ট বানিয়েছেন। কি যোগ্যতা! এর আগের আব্দুল হামিদ বা হাসান মাহমুদ ওবায়দুল কাদের, এরা কিভাবে আওয়ামী লীগটাকে ধ্বংস করেছে খেয়াল করেননি? ওই যে আপনি যখন স্বরূপে থাকেন, তখন আওয়ামী লীগ যখন তার রূপে থাকে, তার আদর্শে থাকে, ৭২ সংবিধানে থাকে, তখন আওয়ামী লীগকে দমানোর ক্ষমতা কারণ নেই। যখন ওইখান থেকে বিচ্যুতি ঘটে তখনই তাদের ধস নামে। ধর্ম ব্যবসা শুরু করেছিল আওয়ামী লীগ। কেন আওয়ামী লীগের কাজ ধর্ম ব্যবসা? আমাদের মুক্তিযোদ্ধা কি যুদ্ধের সময় বলেছিলেন যে না আমরা মুসলিম, পাকিস্তানিরা হিন্দু, পাকিস্তানিরা অমুসলিম, এই কথা বলেছিলেন? এই কথাই আমরা যাব না। কে কি বললো তাতে কিছু যায় আসে না। যদি এদিকে পা দেন তাহলে ওই হেফাজতকে পালবেন, এই চরমনাইকে পালবেন, এই মামুনুলদের দল, ওই সবগুলোকে পালবেন এবং সঠিক সময় ছবল মারবে। মাদ্রাসায় আওয়ামী লীগকে ঘৃণা করা, মুক্তিযুদ্ধকে ঘৃণা করা একটা বিশেষ অংশ, একটা বিশেষ চ্যাপ্টার আমি মাদ্রাসায় পড়েছি। যারা মাদ্রাসায় পড়েছেন, ইসলামিক শিক্ষায় শিক্ষিত হয়েছেন, তাদের ওস্তাদ, তাদের শিক্ষকরা কিভাবে ব্রেইন ওয়াশ করতো মাদ্রাসায়, মক্তবে, সেটা একটু মনে করে দেখুন। কখনো শুনেছেন মাদ্রাসার এই যে এত এত আলেম, এত এত ওলামা বঙ্গবন্ধুর ভূয়সী প্রশংসা করতে বা মুক্তিযুদ্ধকে ধারণ করতে? হ্যাঁ, আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, এই আজহারি, ওই আরেকটা সোকল্ড এমপি কি যেন, রাশমিকা মান্দানা নাম মনে পড়ে, আমির হামজা, এই ধরনের প্রত্যেকটা মোল্লাকে আপনি ওই করোনা ইব্রাহিম থেকে শুরু করে রকেট মনোয়ার সব কটা আওয়ামী লীগের দালালি করেছে, বেশি বেশি আওয়ামী লীগের দেখিয়েছে গুপ্ত। ধর্ম ব্যবসা করতে গেলে আপনি ধর্ম ব্যবসায়ী যারা চিহ্নিত তাদের সাথে জিতবেন না। এখানে জামাত জিতবে, এখানে চরমনাই জিতবে, কারণ ধর্ম ব্যবসা করাটা তাদের আদিম পেশা। বংশ পরম্পরা তারা এই ব্যবসা করে এসেছে এবং তাদেরকে নিয়ে কিন্তু মানুষের কোনো মাথা ব্যথা থাকবে না। আমি এই ভিডিওতে জামাতের এই চুম্মা আমিরের একটা বক্তব্যের উদাহরণ দেব যে দেখুন, ধর্মীয় অনুভূতি তাদের বেলায় একরকম, আপনার বেলায় আর একরকম। এই বাংলাদেশের যতগুলো রাজনৈতিক দল আছে তাদের একটু প্রতীক ভাবতে বলবো। মানে আওয়ামী লীগ যে কত বিশাল একটা দল, এই দলটি যে একদম রুট এই বাংলাদেশের শিকড়ের সাথে যুক্ত, তার অনেকগুলো প্রমাণ আছে। এই আওয়ামী লীগের স্লোগান জয় বাংলা, আমাদের মহান মুক্তিযুদ্ধের স্লোগান। যতগুলো রাজনৈতিক দল আছে তাদের প্রতীকের দিকে তাকান। আওয়ামী লীগের প্রতীক কি? নৌকা। এই গ্রাম বাংলার সবচেয়ে বন্ধু ছিল এই নৌকা। এখন আপনি যে অবকাঠামো দেখছেন, সেখানে শেখ হাসিনার বড় রকমের একটা ভূমিকা রয়েছে। আমি গোপালগঞ্জের, বরিশালের, মা বরিশাল, বাবা গোপালগঞ্জ, এবং পদ্মা সেতু যে কত গুরুত্বপূর্ণ। আজকে এই ঈদকে কেন্দ্র করে ফেরি থেকে গাড়ি, বাস খাদে মানে নদীতে পড়ে গিয়ে যে মৃত্যু দেখে আপনারা কষ্ট পাচ্ছেন, এরকম হাজারো মৃত্যু শেখ হাসিনা ঠেকিয়েছেন। আমি ছোটবেলায় ঈদে, কোরবানিতে, পূজায়, ছুটিতে বাবা শিক্ষকতা করতেন, এই তো কালে ভাদ্রেই ছুটি পেতেন, যেতাম তো। ছোটবেলার স্মৃতি আমার মনে পড়ে, আমার ভৈরবের ব্রিজের কথা মনে পড়ে। সেই বেশ কিছু তেলের জারের মতো, হ্যাঁ, ড্রামের মতো সেগুলো ভাসিয়ে ব্রিজ ছিল। তো এগুলো যখন ছিল না, তখন বড় বন্ধু ছিল নৌকা। দেখেন, আপনি ঝড় থামিয়ে দিতে পারবেন, শাহরুখ খান হয়ে দাঁড়ায় যাবেন, ঝড় হয়তো থেমে যাবে, আপনার উড়ে নেবে না। আপনি মানে অন্য যে কোনো প্রাকৃতিক যে উপাদানগুলো রয়েছে সেগুলো হয়তো আপনি ঠেকাতে পারবেন, কিন্তু পানি, জল কখনো ঠেকাতে পারবেন না। যখন জল দেখেন না কোনো বাঁধ মানে না, এর চেয়ে আরও শক্তিশালী হচ্ছে জনস্রোত। মানুষের ঢেউ থামানো যায় না। আওয়ামী লীগ যতবার তার আদর্শ থেকে বিচ্যুত হয়েছে, ততবার মানুষের ঢেউ তারা থামাতে পারেনি। এই যে জুলাইয়ের আন্দোলন তার অন্যতম একটা উদাহরণ। এটাকে আন্দোলন বলা যাবে কিনা তার একটা অন্য প্রশ্ন। তো দেখেন, এই যে নৌকা প্রতীক, এর সমকক্ষ অন্য কোনো প্রতীক আছে? বিএনপির এই ধানের শীষ,
এর বিশালতা কি? বিশালত্ব কোথায়? আর নৌকা? আওয়ামী লীগ এই 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 মাটির, এই নদীর, এই হাওয়ার দল এবং প্রত্যেকটা জায়গায় মিশে আছে। প্রতীক যেহেতু বলেছি, এখন সর্বশেষ যে প্রতীকটা পেল জামায়াতের গুপ্ত সংগঠন এনসিপি, তাদের প্রতীকটা একটু মনে করাতে বলবো। এনসিপি তাদের প্রতীক কি? বাট প্লাগ, BUTT, বাট প্লাগ। ইফ ইউ নো ইউ নো। বেশি আর গেলাম না, অনেক অনেক আমাদের বয়সে অনেক বড়রা দেখেন, আবার না বললেও পারছি না। তাদের প্রতীক তারাই যেভাবে মানে তুলে ধরছে, একে অন্যের কাছে প্রতীক বিনিময় করছে, এগুলো আসলে খুব অশ্লীল লাগে দেখতে। যদিও তাদের কাছে অশ্লীল না, কারণ মাদ্রাসায় এই যে ছেলেপেলেদের বলৎকার করে, তাদের কাছে তো এই বলৎকার পশ্চাৎ দেশ খুবই প্রিয়। তো সেই পশ্চাৎ দেশ তো প্রাকৃতিক, পশ্চাৎ দেশে যৌনকর্ম করাটা প্রাকৃতিক নয়, মানে ওইভাবে বিবেচনা করলে সামগ্রিক। তো সেটা মানে একটু সচেতন যারা, তারা এই প্লাগ ইউজ করেন। তো আপনারা এনসিপির আদর্শিক দিক থেকে তো বুঝতে পারছেন, যেহেতু তারা গুপ্ত, জামাত সরাসরি বলেন, আবার সব জায়গায় জামাতের সাথে পেছনে সামনে আছে, তো তাদের নাম হতে পারে, নামের সাথে আল যুক্ত করা উচিত, যেমন আল বদর, আল শামস, তারপরে আল কায়দা, এইদের সাথে এনসিপির সাথে আল যুক্ত করা উচিত। তাহলে আল এনসিপি না, এটা যাচ্ছে না। এনসিপি আল না, এটাও তো খুব একটা ভালো যাচ্ছে না। এন আগে রেখে যদি তারপরে আল বসানো, এনাল ছিপি, হ্যাঁ এই এনাল ছিপি হতে পারে তাদের নাম, প্রতীক এবং নাম এনাল ছিপি। তো এই এই যে প্রতীকের কথা বলতে গেলে তো দুঃখই লাগে। আওয়ামী লীগের সৌন্দর্য আমাদের বলতে হয়, যারা আওয়ামী লীগের না। শেখ হাসিনা যদি ফ্যাসিস্ট হতেন, তাহলে তার এরকম অসংখ্য চেলা রেখে যেতেন, গ্লোরিফাই করার লোক রেখে যেতেন, কিন্তু উনি পেলেছেন অসভ্য চোর বাটপার হাসান মাহমুদ। হেফাজতের সাথে চুম্মাচুম্মি করে একদম 10টার 12টা বাজিয়ে দিল। কথায় কথায় বিএনপি জামাত বলতে বলতে সেই বাঘের গল্পের মতো, যখন বিএনপি জামাত সত্যি আসলো, তখনও তারা বিএনপি জামাত বলেছে চর্বিত চর্বণ হিসেবে, কেউ বিশ্বাস করেনি। এমনকি শেখ হাসিনা যখন বলেছিলেন ওরা রাজাকারের নাতিপুতি, আমরা বিশ্বাস করিনি। বারবার বলেছেন বাঘ আসছে, আমরা প্রতারিত হয়েছি। তো এই গুপ্তদের ওস্তাদ এনাল ছিপির মূল দাড়িপাল্লা চুম্মা আমির। বলছিলাম ধর্ম ব্যবসায়ী তারা কতটা সফল, খেয়াল করে দেখেন। এই চুম্মা আমির গিয়ে বিভিন্ন লোককে জাপটে ধরছে, বিদেশি যারা কূটনীতিক রয়েছেন তাদের পেছন দিক থেকে গিয়ে জাপটে ধরছে, মানে হাঁস যেভাবে পিঠে ওঠে। এখন এই মুরব্বীরা দেখেন, কি আর বলি। আবার বাচ্চাদের কি করে, মাদ্রাসায় কিভাবে বলাৎকার হয় আপনারা জানেন সবই। তাদের এই অপকর্ম, যৌন নির্যাতন, পেডোফিলিয়া, ইসলামিস্টরা কিন্তু এটা নিয়ে কোনো আপত্তি করে না। কিছু পেশাদার লোক আছে যারা আকাশে রংধনু উঠলে বলে এই সমকামী, পারলে আকাশে বিমান হামলা করে শূন্যের মধ্যে। তো সেই সকল লোকদের কাছ থেকে কিন্তু শুনবেন না যে জামাতের আমির এটা কেন করছে। আপনারা যারা কিছু প্রগতিশীল ছিছি করছেন যে এটা কেমন বেহায়া, এটা কেমন, সিলেটিরা বুঝবেন এটা গাড়িয়া মেয়ের আর জায়গা ফাসনান। তো এগুলো যখন বলেছেন, চুম্মা আমির যেতে বলছে আমার নবী এটা করেছে, আমি 100 বার এই কাজ করবো। শুনুন তার মুখ থেকে। ঈদের দিনটা মানুষ একটু খোলা মনে সবার সাথে মিশে, আমি একটু মিশেছি। হায়ারে আল্লাহ, এটা নিয়ে কি যে অবস্থা। নবীজি এটা করেছেন রে ভাই, তিনি তার প্রিয়তম সাহাবীর সাথে এটা করেছেন। এটা তো আমার নবীর প্রিয় সুন্নাত, এটা তো আমার নবীর প্রিয় সুন্নাত, এটা তো আমার নবীর প্রিয় সুন্নাত। এই কথা যদি আমি বলতাম যে নবী এই কাজ করেছে, তখন তো বলতেন আসাদ নূর আপনার তো মুখ খারাপ, আপনি তো আমার ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছেন, আপনি একটা নাস্তিক, আপনি খারাপ। যখন চুম্মা আমির বলে খুব আরাম। এই দিক থেকে বিবেচনা করলে মামুনুল হককে আপনি ধন্যবাদ দিতে বাধ্য। বন্ধুর বউয়ের সাথে ওইটা করতে যেয়ে যখন ধরা পড়েছে, মানে তার অনুসারীদেরকে রাস্তায় ফেলে রেখে পুলিশ রাষ্ট্রের সাথে সংঘর্ষে লিপ্ত করে একের পর এক সংঘর্ষে মারা যাওয়া সেই রণক্ষেত্র থেকে সে গেল বন্ধুর বউকে নিয়ে 501 নম্বর সেই রিসোর্টে। এবং ধরা পড়ার পরে সে উঠে বলেছিল কিন্তু যেটা মানবিক বিয়ে,
আবার তার বউকেও ফোন করে দায়িত্ব পালন করে যে তুমি আবার মাঝখান দিয়ে অন্য কিছু মনে করো না। সে কিন্তু বলতে পারতো এটা আমার নবীর সুন্নত, সে বলতে পারতো যে আমি এটা আসলে কি আর বলি, সেই উম্মেহানি, সেই মেরাজ, এই ঘটনা না গেলাম, মামুনুল বলতে পারতো। সে এটা না বলে দোষটা নিজের উপর নিয়েছে, বলেছে মানবিক বিয়ে। কিন্তু চুম্মা আমির জামাত দেখেন কত বড় নাস্তিকের দল, মানে বদনাস্তিক। নাস্তিক তো ভালো, নাস্তিক বলতে গেলে তো আপনারা বোঝেন না। বদনাস্তিককে পিনাকি ভট্টাচার্য, বদনাস্তিককে এই মোহাম্মদ ইউনুস, জীবনে নামাজ কালাম পড়েনি কিন্তু আল্লাহ সুবহান আল্লাহ এগুলো বলে। আসিফ নজরুল, আমি বদনাস্তিকদের ব্যাপারে অনেক লম্বা লিস্ট, তারা দেখবেন কথায় কথায় আলহামদুলিল্লাহ, সুবহান আল্লাহ, আল্লাহ আমাদের রক্ষা করুক, এই কথাবার্তাগুলো বলে। দেখেন ওই যে আমি বললাম, আমাকে এই কথাগুলো আমি বলতে না আপনি আমার ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছেন। প্রতিদিন বাংলাদেশে দেখা যায় ধর্মীয় অনুভূতিতে আঘাত, এরে মারো রে, এরে ধরো রে, এরে জেলে দাও রে। কিন্তু চুম্মা আমির এই শফি এত বড় একটা কথা বললো, এখন হাদিসে আছে কি নাই ওই প্রশ্নে আমি যাচ্ছি না। সে তো বললো যে আমার নবী এরকম গিয়ে মানুষে জাপায়ে ধরতো, চুম্মা দিত, এবং এটা আমিও করব, এটা সুন্নাত। বুঝতে পেরেছেন? তার বেলা কিন্তু আপনারা চুপ, কারণ ওই যে মাথায় টুপি আছে, ধর্ম ব্যবসা এরাই করতে পারবে, আওয়ামী লীগ পারবে না। আওয়ামী লীগ ধর্ম ব্যবসা করতে গেলে তারা বারবার নিজের আদর্শ থেকে বিচ্যুত হবে এবং ক্ষতিগ্রস্ত হবে। আমি বলছি না আপনারা ধর্মের বিরোধিতা করে, কেন করবেন? ধর্ম পালন ব্যক্তিগত, যার যা ইচ্ছা করবে ধর্ম পালন করবে, কেউ করবে না। আওয়ামী লীগের মূল আদর্শে তারা যতদিন ছিল তারা সমৃদ্ধ ছিল, যখন আদর্শচ্যুত হয়েছে তখন ক্ষতিগ্রস্ত হয়েছে। সাথে আমাদের মতো যারা এই বাংলাদেশটাকে ভালোবাসি, কারণ এই বাংলাদেশে আমি জন্মেছি, এই বাংলাদেশের জল, এই বাংলাদেশের গাছ, এই বাংলাদেশের প্রকৃতি, এই বাংলাদেশের পাখি, এই বাংলাদেশের মানুষ, সব কিছুর সাথে আমি মিশে আছি। 30 লক্ষ শহীদের বিনিময়ে অর্জিত আমার এই স্বাধীনতা আমি কিভাবে রাজাকার আলবদরদের কাছে বিলিয়ে দিই? তারা এসে শহীদ মিনারে যাবে, তারা এসে সংসদে, মানে এটা তো আমি মেনে নিতে পারি না। আমরা এই জন্য কথা বলতে হয়। আওয়ামী লীগ আপনাদের কাজ কি? হ্যাঁ, এই যে মিষ্টি সুভাষের কথা দিয়ে শুরু করছিলাম, এই ভিডিওটি একটু লম্বাই হয়ে গেল। দেখেন তো এই মিষ্টি সুভাষ যে সাহসিকতা দেখিয়েছেন, তার বক্তব্য শুনলেন, মানে এরকম বক্তব্য কোন এমপি, কোন মন্ত্রীর সন্তানের মুখ থেকে শুনেছেন আমাকে বলেন? এই মন্ত্রী, এমপি, চেয়ারম্যান, মেম্বার, আওয়ামী লীগের সুবিধাভোগী, কাকে আপনি চেনেন না? আমার প্রিয় বন্ধু, আমার দর্শক হিসেবে আপনাকে প্রশ্ন করছি, আপনার এলাকায় নিশ্চয়ই একজন চেয়ারম্যান ছিলেন, একজন এমপি ছিলেন, একজন মন্ত্রীও ছিলেন হয়তো। তাদের সন্তান সন্ততি, তাদের যারা চেলাচামুন্ডা ছিল, যারা ছড়ি ঘুরিয়েছে, মানুষের উপরে জুলুম করেছে, সেই সকল মানুষের সন্তান সন্ততিরা কোথায়? তারা আছে। শেখ হাসিনার পক্ষে শহীদ মিনারে ফুল দিতে না গেলেও অনলাইনে এসে এই মিষ্টি সুভাষকে বলবে গুপ্ত। তাদের জ্বালা হয় যে আমি করছি না, অন্য কেউ করতে দেব না। দেখেন, কখনো কারোর দীর্ঘশ্বাসের কারণ হবেন না। আপনি যে ধর্মের হন, ধর্মে বিশ্বাসী নাও হলে, আল্লাহ আছে কি নেই আছে, আরে একটা মানুষ আপনার দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে, সে তার নীরব সময় আপনাকে মনে করে দীর্ঘশ্বাস ফেলছে যে এই মানুষটা আমার সাথে এই জুলুমটা করলো। এটার কারণ আপনি হবেন কেন বলেন তো? এই কাজ অন্য কেউ করে না। একটা বাঘ ক্ষুধা লাগলে সে তার সামনে যা পায় তাই আক্রমণ করে বসে। তার পেট ভরা থাকলে বাঘের কোলে মাথা দিয়ে আপনি ঘুমাতে পারবেন। একটা কুকুর দেখেন, আপনি এত লাথি মারেন, খাবার দেন না, গায়ে গরম পানি ঢালেন, কুকুর তার জীবন দিয়ে আপনাকে রক্ষা করে। এমন কোনো কাজ করে না যে কারণে আপনি তাকে অভিশাপ দেবেন, তাকে মনে করে দীর্ঘশ্বাস ফেলবেন। আমি অসংখ্য কুকুরের কথা মনে করে দীর্ঘশ্বাস ফেলি, ঘৃণায় না, দুঃখে না, আফসোসে যে আমি তাদের জন্য কিছু করতে পারিনি। ছোটবেলায় আমি কুকুর ঢিল মারতাম, সুযোগ পেলে লাথি মারতাম, এগুলো আমার অপরাধ, আমি ভুগি। তো বলছিলাম যে মানুষ একটা হারামি প্রাণী, এবং এই প্রাণীর সৌন্দর্য হচ্ছে ততক্ষণ যতক্ষণ আপনি কারোর ক্ষতির কারণ হবেন না। আজকে যারা সুবিধাভোগী ছিল তারা মাঠে নেই, কোথাও নেই, অনলাইনেও নেই। আওয়ামী লীগের অফিসিয়াল পেজ দেখেন, সেই চোর বাটপারের দখলে। সেগুলো বলে আর লাভ নাই, তাদেরই ব্যাপার। কিন্তু যেহেতু আওয়ামী লীগ গণমানুষের দল, আমাদের আসলে ঠেকা আওয়ামী লীগ ছাড়া উপায় নাই। তো আমি বলবো না যে আমি কালকে বাংলাদেশে যে আওয়ামী লীগের ভোট দেব, সেটা বিবেচনার বিষয়, আমার এলাকার এমপি কে হবেন, তার চরিত্র কি। কিন্তু এই কথাগুলোর মানে এই না যে আমি আওয়ামী লীগের পক্ষে ক্যাম্পেইন করছি। আসলে এই যে মহান মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধুর মতো একটা নেতা তো নাই আমাদের সামনে। কাকে
দেখেন, যে কোনো দেশের আমি উগ্র জাতীয়তাবাদী নই, আপনারা জানেন। আমি পাহাড়ি আদিবাসী, অন্যান্য সমতলের আদিবাসীদের অধিকার নিয়ে অসংখ্যবার কথা বলেছি। বাঙালি হিসেবে কখনো ওইভাবে গর্ববোধ করি না। বাঙালি জাতিগতভাবে ওরকম আহামরি কিছুও না। তাও জাতীয়তাবাদ দরকার পড়ে, নেতা দরকার পড়ে। আজকে বঙ্গবন্ধু নেই বলে ফিলিস্তিনের অবস্থা, ইরানের অবস্থা দেখেন না, পাকিস্তানের যে যাদেরকে বিচ্ছিন্নতাবাদী বলা হয়, আমাদেরকে বলা হতো 1971 আগে পর্যন্ত, আমাদেরকে এই উপত্যকার মানুষদেরকে নিমখারাম, গাদ্দার, সুয়রকে আওলাদ বলেছিল পাকিস্তানি। মানে এক দুইটা না, একদম কেন্দ্রীয় পর্যায় থেকে পেহলে উসকো মুসলমান বানাও, এগুলো। তো দেখেন, এই জাতিকে, অবশ্য বাঙালির মতো একটা জাতিকে স্বাধীনতা দেওয়াটা বঙ্গবন্ধুর ভুল হয়েছে। আমরা কি আসলে স্বাধীনতা ডিজার্ভ করি? আমরা গোলামের জাতি, তো গোলাম হয়ে থাকতে চেয়েছিলাম, উর্দু ভাষীদের গোলামি করতাম, যে গোলামি করতে মানে বদ্ধপরিকর ছিল জামাত ইসলামী, আলবদর, আল শামস, রাজাকার, এবং তাদের ভূমিকা জানেন। তো আমরা অনেকেই সরাসরি ওইভাবে না ভাবলেও গোলামিতেই পরিণত হই, নিজেকে করি আর কি, দাসত্ব মেনে নেই। তারেক রহমান নিজেকে প্রধানমন্ত্রী বলছেন, মিষ্টি সুভাষ শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বলছেন, ভুলটা কার? এই সংবিধান শপথ করে তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন, সংবিধান অনুযায়ী শেখ হাসিনা প্রধানমন্ত্রী। কারণ আমরা দেখিনি তার পদত্যাগপত্র। পয়েন্টে আসেন, পদত্যাগ কার কাছে করেছেন, সেই পত্রটা কোথায়? তর্কের খাতিরে মেনে নিচ্ছি, বাস্তবতা মেনে নিচ্ছি, তারেক জিয়া প্রধানমন্ত্রী। আবার চ্যালেঞ্জ করলে শেখ হাসিনা প্রধানমন্ত্রী। মিষ্টি সুভাষের দোষটা কোথায়? তিনি এই তারেকের আমলে সন্ত্রাস বিরোধী আইনে জেলে যাবেন কেন? কেন শাহরিয়ার কবির সহ অন্যান্য প্রবীণ ব্যক্তিরা, যারা জুলাই আগস্ট দূরের কথা, এর বহু আগ থেকেই বার্ধক্যজনিত কারণে দুর্বল হয়ে পড়েছেন, তাদেরকে জেলে থাকতে হবে কেন? কেন? অসংখ্য সাংবাদিক এখনো জেলে রয়েছেন। আর এই সংবিধান শপথ করে তারেক রহমান প্রধানমন্ত্রী হলেন, লজ্জা করে না? এই সংবিধান অনুযায়ী কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষক, এবং জিয়াউর রহমান নিজেও এটা স্বীকার করেছে, ইতিহাস তাই বলে। কিন্তু বিএনপি মরিয়া, স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান। আরে ভাই, তোদের যা নাই, জোর করে এটা করতে যাস কেন? স্বরূপে থাকা প্রত্যেকের জন্য নিরাপদ। আমি যদি বাঘ হই তাহলে আমি বাঘ, আমি সিংহ হইলে আমি সিংহ, আমি ছাগল হইলে আমি ছাগল। এটা আমাকে গায়ে পেন্ট করে বাঘ হইতে হবে কেন? বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ইতিহাসে শেখ মুজিবকে জোর করে প্রতিষ্ঠিত করতে গিয়েই ইতিহাস বিকৃতির শুরু হয়েছে। যখনই বিপদে পড়লেই জনগণকে ধোঁকা দিতে মুক্তিযুদ্ধ কিংবা মুক্তিযুদ্ধের চেতনার দোহাই দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করে সমগ্র দেশবাসীকে, বিশেষ করে নতুন প্রজন্মকে। মুক্তিযুদ্ধে শেখ মুজিব এবং আওয়ামী লীগের প্রকৃত ভূমিকা বিশেষ করে নতুন প্রজন্মের সামনে তুলে ধরা এখন একটি সময়ের দাবি বলে আমি মনে করি। শেখ মুজিব কখনোই বাংলাদেশের স্বাধীনতার পক্ষে নয়, বরং তার আন্দোলন ছিল তৎকালীন পূর্ব পাকিস্তানের স্বায়ত্ত শাসনের পক্ষে। তিনি স্বাধীনতা চাননি বলেই সুযোগ পেয়েও মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেননি। শেখ মুজিব বেসিক্যালি চেয়েছিল ঐক্যবদ্ধ পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে। এই বাংলাদেশে দালালি ছাড়া কি হয়? তো সেইখানে বঙ্গবন্ধুর কত কিছুই না উনি পারতেন, পাকিস্তানের কাছ থেকে কত কিছুই না নিতে পারতেন। আর দীর্ঘ না করছি, অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। যদি মনে হয় ভিডিওটি শেয়ার করা উচিত, শেয়ার করার মতো করতে পারেন। ভালো লাগলে লাইক করতে পারেন, ভালো না লাগলে ডিসলাইক করতে পারেন। কোনো বিষয়ে আপনার দ্বিমত থাকলে কমেন্ট করে জানাতে পারেন। একমত হলে না জানালেও চলবে। অনেক অনেক শুভকামনা।